আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমন্ত্রী আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। অনেকেরই হয়তো মনে থাকতে পারে যে ফ্রান্সে যখন মোদিজির সঙ্গে ট্রাম্পের বৈঠক চলছিল, সেই সময় ভারতে সার্জিও গোর অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন। সেটা আমি ভিডিওতে আপনাদের বলেছিলাম কি কি কারণে দেখা করেছেন। আসলে খবর তো ভেতরের খবর ধীরে 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 লিক করে। আমি অনেকবার বলেছি যে এই খবরগুলো পেতে পেতে একটু সময় লাগে। এখন যে বিস্ফোরক খবরটা পাওয়া গেল সেটা হচ্ছে শেখ হাসিনার রেজিম চেঞ্জ নিয়ে এবং ভারতবর্ষকে অস্থির করার জন্য যে সিআইএ প্ল্যান করেছিল সেই প্ল্যানটা আমাদের পুরো ডিটেক্ট করে ফেলেছে। এবং আপনাদের মনে আছে ম্যাথু ভ্যান ডাইক তাকে সহ 5 জন ইউক্রেনীয় বা 6 জন ইউক্রেনীয় এরকম কিছু একটা হবে, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল। এদের মধ্যে ম্যাথু ভ্যান ডাইককে ইউএপিএতে একবার অ্যারেস্ট করে মামলা করে দেওয়া হয়েছে। ইউএপি এর মামলা হচ্ছে জীবনে ছাড়া পাবে না, এখানে জেলবন্দি হয়েই মারা যাবেন, এরা জামিনও পাবেন না। ওই জন্য ইউএপিএ কে সবাই ভয় পায়। এখন গোড়া থেকে একটু বলি, হাসিনার রেজিম চেঞ্জ এবং ভারতে রেজিম চেঞ্জের যে চেষ্টা যেটা সিআইএ করেছিল সেটা একদম পুরো ভেস্তে গেছে এবং আমেরিকার মুখ কালো হয়ে গেছে। ওইখানে যখন বড় বড় ডায়লগ দিচ্ছিল, আমরা কিছু হলে আমরা আমেরিকা ভারতের পাশে দাঁড়াবো, এই পাশে দাঁড়ানোর নমুনাটা একেবারে রয়ের ডিরেক্টর একদম পরিষ্কার মুখের ওপরে কাগজপত্র ফেলে পরিষ্কার করে দিয়েছেন। ব্যাপারটা হচ্ছে এই ম্যাথু ভ্যান ডাইক ইনি মণিপুর হয়ে ইনি সোজা এতে চলে যান, মায়ানমারে চলে যান। তার আগে উনি দেখা করেন খ্রিস্টান মিশনারিতে, ওখানে সিস্টার ডিভিনিটির সঙ্গে কথাবার্তা হয়। প্রথম কলকাতা নেমেছিলেন, তারপরে মনে করুন উনি মিশনারি খ্রিস্টান মিশনারিতে উনি গেছিলেন, মিশনারিজ অফ চ্যারিটি, সেখানে উনি গেছিলেন। তাদের সঙ্গে কথাবার্তা বলেন এই আপনার ধর্মীয় পরিবর্তন নিয়ে, খ্রিস্টান বানাতে হবে। এছাড়া এমন কিছু জায়গায় এই অর্থ ব্যবহার করতে হবে যে অর্থটা কার্ডের মাধ্যমে আসবে। এখন কার্ডের মাধ্যমে কি করে আসবে? 1000 কার্ড একটাই নামে, সুবোধ কুমার এরকম নামে 1000 ডেবিট কার্ড ইস্যু করা হয়েছিল। এই মিশনারিজ অফ চ্যারিটি এবং ম্যাথু ভ্যান ডাইক, বিশেষ করে ম্যাথু ভ্যান ডাইক ওই সমস্ত আপনার কার্ডগুলোকে বিভিন্ন জায়গায় ডেলিভারি করেন। এবং ইতিমধ্যে 2023 থেকে 2026 অব্দি 95,000 কোটি টাকা উইথড্র হয়ে গেছে। এবার এখানে কাদেরকে দিয়েছেন? ভারতবর্ষ আজকে 30-40 বছর ধরে যে মাওবাদীদের সঙ্গে লড়ছে, যারা ভেতরে ভারতকে একবার অস্থির করে তুলেছিল, অনেক প্রাণ দিয়েছে আমাদের যারা সৈনিক আছে তাদের, পুলিশ, এসএসবি, সিআরপিএফ সবাই মিলে, তারপরে আমরা আইটিবিপি ফোর্স, সবার প্রচুর প্রাণ দিয়েছে। এখানে আমাদের একটা করিডোর করার কথা ছিল পশুপতিনাথ টু কেদারনাথ পর্যন্ত, নেপাল হয়ে, ওয়েস্ট বেঙ্গল হয়ে, উড়িষ্যা, তারপরে হচ্ছে আপনার কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু হয়ে একদম কেদারনাথ পর্যন্ত। হয়তো আমার ম্যাপ নেই, আমার হয়তো পরপর বলতে ভুল হয়েছে, একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু এইটা ছিল রুট। এইখানেই মাওবাদীদের বারবারন্ত ছিল।
এই সমস্ত জায়গায় হাজারটা কার্ড বিলি করা হয়েছে। এবার যখনই এফসিআরএ ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট আমাদের এখানে যখন বন্ধ করে দেওয়া হয়, এই ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্টের মাধ্যমে ইউএস থেকে এবং ব্রিটেন থেকে MI6 ব্রিটেনের এবং CIA প্রচুর অর্থ পাঠাতো ভারতকে ভাঙার জন্য, তখন এফসিআরএ কে ব্যান করে দেওয়া হয়। এফসিআরএ কে যখন ব্যান করে দেওয়া হয়, সেই সময়তে দেখবে টাকা পাচারের তো আর কোনো রাস্তা নেই। তাহলে করো কি, একটা ব্যাংক অ্যাকাউন্ট করো, সেখানে কয়েক হাজার কোটি টাকা ঢালো, এইবারেতে একটা নামে ডেবিট কার্ড তৈরি করো। ওই সুবোধ কুমার নাকি নাম, একটাই নাম, তার নামে হাজারটা ডেবিট কার্ড করা হয়েছে। করে এই কার্ডটা ম্যাথু ভ্যান্ডাইক সমস্ত বিলি করেছেন। তিনি কর্ণাটকে বিলি করেছেন, তেলেঙ্গানায় বিলি করেছেন, অন্ধ্রপ্রদেশে বিলি করেছেন, উড়িষ্যায় বিলি করেছেন, বিহারে বিলি করেছেন, ওয়েস্ট বেঙ্গলে ডিরেক্টলি বিলি করেননি। উনি মণিপুরে গিয়ে, এই মায়ানমারে গিয়ে সেখানে যে মাওবাদী আছে তাদেরকে বিলি করেছেন। তার উদ্দেশ্য ছিল কি, নেপালকে অস্থির করা, সঙ্গে সঙ্গে ভারতবর্ষকে মাওবাদীদের আবার চাগিয়ে তোলা। এইটা যখন র ধরতে পারে, তখন র এই পুরো ফান্ডিং এর ব্যাপারটাকে পুরোটা মানে একেবারে ওপেন করে দেয়। ওপেন করে তারা ওপেন সোর্স এবং তাদের ভেতরের সোর্স সমস্ত কাজে লাগিয়ে তারা ম্যাথু ভ্যান্ডাইককে তারা তুলে নেয়। এ খবর অনেকদিন আগেই হয়েছে, আপনারা সবাই জানেন। এই ম্যাথু ভ্যান্ডাইক যখন ধরা পড়ে, তার কাছে তখনও কিন্তু 350 বেঁচে যাওয়া কার্ড ছিল, যেগুলো পরে হয়তো বিলি করতেন। 350 বা 250 এরকম একটা করে ফিগার হবে, ভুলভাল হতে পারে, আমি সঠিক আপনাকে বলতে পারছি না। ওটা যখন ধরা পড়ে, যখন উনি মানে ভালো মানুষের মতো এসে যখন আমেরিকার সহযোগিতা করেন, যে আমেরিকা চাইছে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং ভারতের পাশে দাঁড়াতে, তখন অজিত দোভাল পাশের ঘরে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পাশের ঘরে চলে যান, কোনো বসে চা খেতে যান। এবার ওখানে গিয়ে পরাজয়নকে ডেকে পাঠান। তার পাশাপাশি উনি বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে, পীযূষ গোয়েলের সঙ্গে কথাবার্তাও বলেন। তারপরে রয়্যাল ডিরেক্টর যখন আসে সমস্ত কাগজপত্র নিয়ে, তাকে নিয়ে আবার 15 মিনিট বাদে আবার ঢুকে তিনি বলেন, এই হচ্ছে প্রমাণ। আপনারা একদিকে শান্তির বাণী বলবেন, আমাদের পাশে দাঁড়ানোর কথা বলবেন, আপনারা বাংলাদেশের রেজিম চেঞ্জ করে শেখ হাসিনাকে আপনারা উৎখাত করেছেন, তার প্রমাণও আমাদের কাছে আছে বলে একটা একটা করে প্রমাণ দিতে আরম্ভ করেন, একটা একটা করে। কোথায় কত খাতে কত টাকা খরচা হয়েছে বলছেন 29 মিলিয়ন টাকা, কিন্তু আসলে সেটা হচ্ছে 1.29 বিলিয়ন, 1.29 বিলিয়ন রুপিস ডলার খরচা করা হয়েছিল, যেটা ডোনাল্ড ট্রাম্প অনলি 29 মিলিয়ন ডলার বলেছিলেন। 1 বিলিয়নটা চেপে গেছিলেন। এবার তার ডকুমেন্টও দেওয়া হয়েছে যে আপনারা যে সাধু পুরুষ সাজছেন, তাহলে এখন ভারতবর্ষকে অস্থির করার জন্য পেছনে আপনারা আছেন, তাহলে ওই সাহায্যের কথা আর বলতে আসবেন না। আর দ্বিতীয় হচ্ছে, শেখ হাসিনাকে যেভাবে আপনারা উৎখাত করেছেন, আমরা ঠিক সেইভাবেই ওনাকে আমরা বসিয়ে দিয়ে আসবো, পারলে আপনারা আটকান, আপনাদের সাহায্যের দরকার নেই। যার জন্যই ভারতবর্ষ প্রথমেই বলে দিয়েছিল, এই বাংলাদেশ আর ইরান নিয়ে আমরা কথা বলবো না। আজ বাংলাদেশ প্রসঙ্গ উঠেছে বলে অনেকে হয়তো কথাবার্তা বলছেন, কিন্তু বাংলাদেশ নিয়ে মানে সেরকম কথাবার্তা কিন্তু কিছু হয়নি। বাংলাদেশ সম্পর্কে আমাদের কাছে যা খবর আছে, বাংলাদেশ সম্পর্কে সেরকম কথাবার্তা কিছু হয়নি। কারণ বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার যেটা আছে সেটা ভারতবর্ষই সামলাচ্ছে, ভারতবর্ষই যা করার করবে।
সেখানে আমেরিকাকে ডাকলে পরে আবার একটা নতুন করে সমস্যার সৃষ্টি হতে পারে, ভারত সেই চান্স নেবে না। আমি আগেও বলেছিলাম, এখনো বলছি। ফলে শেখ হাসিনা রেজিম চেঞ্জের ব্যাপারে যে টাকাগুলো খরচা হয়েছিল 1.29 বিলিয়ন ডলার, সেই টাকার হিসেবটা কিন্তু পরিষ্কার দিয়ে দিয়েছেন। আর আমাদের এখানে 95,000 crore যে টাকা তোলা হয়েছে সুবোধ কুমারের নামে, তার সমস্ত ডকুমেন্টও তার সামনে ফেলে দেওয়া হয়েছে। দিয়ে একবার বলা হয়েছে যে এবার আপনারা বলুন আপনারা কি সম্পর্ক চান ভারতের সঙ্গে। বাণিজ্য চুক্তিভুক্তি ঠিক আছে, সে তো আলাদা কথা, কিন্তু আপনারা যে বলছেন না সহযোগিতার কথা, আমেরিকাকে ভারত বিশ্বাস করে না। বিশ্বাস কেন করে না তার সমস্ত ডকুমেন্ট আপনার সামনে দিয়ে দিলাম, এবং যে আপনি ভেরিফাই করতে চান আপনি ভেরিফাই করতে পারেন। আমরা আপনাকে ডকুমেন্টের সমস্ত কপি আপনাকে দিয়ে দিচ্ছি বলে ফাইল বন্দি করে একটি ফাইল ওরা তার দিকে এগিয়ে দেন। ওরা সার্জিও গোর চুপ করে বসছিলেন, একটা কথা বলতে পারেননি। ওই চিঠি টিকিগুলো দেওয়া ছাড়া এই প্রসঙ্গে উনি একটা কথাও বলতে পারেননি। এবং শেষ পর্যন্ত ওনাকে স্বীকার করতে হয়েছে শেখ হাসিনার রেজিম চেঞ্জটা আমাদের কাছে করাটা ঠিক হয়নি, আমরা তার জন্য দুঃখিত। তাকে আবার পুনর্বাসনের জন্য যদি কোনো দরকার হয় তাহলে পরে আমরা করতে রাজি আছি, সেটা তো আমরা তো আগেই বলেছি। তখন অমিত শাহ বলেছে আপনার দরকার নেই, যা করার আমরা করব। সুতরাং একেবারে আমেরিকার মুখোশ পুরো খুলে দিয়েছে অমিত শাহ। ভালো মানুষের মুখোশ না, ট্রাম্পের ওই বন্ধুত্বের হাত, বলছি না বিষ নিঃশ্বাস। এবারে আমেরিকা কি করবে সেটা আলাদা কথা, নিজের কাদা নিজে চাটবে কিনা সেটা আমেরিকার ব্যাপার, ভারতবর্ষ সেখানে নাক গলাবে না। কিন্তু খুব শীঘ্রই যে একটা বড় ঘটনা ঘটতে চলেছে এর মাধ্যমে বোঝা যাচ্ছে, কারণ তার পুরো প্ল্যান ছকে ফেলেছে। আমি বলেছিলাম না 2 মাস দেখবেন আগস্টের মধ্যে বড় একটা ঘটনা ঘটছে। বড় মানে কি, বড় মানে অনেক বড় ঘটনা ঘটছে, সেটা মাথায় রাখুন। আমি কোনো রকম বাজে কথা বলছি না, এগুলো পুরো ভেতরের ব্যাপার যেগুলো অনেক পরে জানা যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার। নমস্কার। ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিয়ে আজ আমরা কথা বলবো ইরান আমেরিকার শান্তি চুক্তি নিয়ে, যে চুক্তি আমেরিকায় ঝড় তুলেছে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনায় মুখর হয়েছেন তার সমর্থক ও প্রতিপক্ষ নির্বিশেষে সবাই। ইরান থেকে ইসলামী শাসনের অবসান ও ইরানের পারমাণবিক স্বপ্ন শেষ করে দিতে যে যুদ্ধ শুরু করেছিল আমেরিকা সঙ্গী ইসরায়েলকে নিয়ে, সেই যুদ্ধের 112 দিনের মাথায় গত 19 জুন স্বাক্ষরিত তথাকথিত শান্তি চুক্তি করতে কেন বাধ্য হলো আমেরিকা, তাও আবার এমন লজ্জাকর একটি চুক্তি নিয়ে? আমেরিকায় আওয়াজ উঠেছে যে তার ইতিহাসে এমন নজিরবিহীন ঘটনা খুব কমই ঘটেছে। ট্রাম্প প্রশাসন একে বিশাল সামরিক ও কৌশলগত বিজয় হিসেবে তুলে ধরার চেষ্টা করছে বটে, কিন্তু আমেরিকার ভেতরেই, বিশেষ করে খোদ রিপাবলিকান পার্টির অন্দরেই এই চুক্তি নিয়ে উঠেছে সমালোচনার ঝড়। সম্প্রতি আর এক রিপাবলিকান প্রেসিডেন্ট, যিনি ইরাকের সাদ্দাম হোসেন জমানার পতন ঘটাবার নায়ক, সেই জর্জ ডব্লিউ বুশের প্রাক্তন স্পিচ রাইটার, যিনি বিশ্বকে অ্যাক্সিস অফ এভিল বা শয়তানের অক্ষ এই শব্দবন্ধটি উপহার দিয়েছিলেন, সেই কট্টর রিপাবলিকান ডেভিড ফ্রাম ভারতের টাইমস নাওকে দেয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে যা বলেছেন তা রীতিমতো বিস্ফোরক।
তিনি স্পষ্ট ভাষায় এই চুক্তিকে আমেরিকার লজ্জাজনক ও শোচনীয় পরাজয় বা সারেন্ডার বলে আখ্যা দিয়েছেন। কিন্তু কেন তিনি একথা বললেন? এই যুদ্ধে আমেরিকার আসলে কতটা ক্ষতি হলো? আসুন আজ এই পুরো বিষয়টি বিস্তারিতভাবে বিশ্লেষণ করি। প্রথমে সামরিক বিজয়ের আড়ালে কৌশলগত ব্যর্থতা। ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে তার সামরিক অভিযানের মাধ্যমে ইরানকে তিনি প্রায় শেষ করে দিয়েছেন, ইরানের পারমাণবিক কর্মসূচিকে কয়েক দশক পিছিয়ে দিয়েছেন। কিন্তু ডেভিড ফ্রাম এবং অন্যান্য সামরিক বিশেষজ্ঞদের মতে এটি একটি মস্ত বড় বিভ্রম বা মানুষকে ভুল বোঝানো। ট্রাম্পের কি উদ্দেশ্য ছিল ইরানে ইসলামী যে শাসন রয়েছে তার অবসান ঘটানো, তার সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দেয়া। কিন্তু বাস্তবতা কি? ইরান শুধু পাল্টা প্রতিরোধই করেনি, তারা আমেরিকার দিকে ড্রোন এবং মিসাইল ছুড়েছে এবং সবচেয়ে মারাত্মক যে কাজটি করেছে তা হলো হরমুজ প্রণালী সম্পূর্ণ ব্লক করে দেয়া। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার অর্থ হলো বিশ্ববাজারে তেলের সরবরাহে বিশাল ঘাটতি। এই ব্লকেড আমেরিকার জন্য এতটাই অপ্রত্যাশিত ছিল যে ট্রাম্প প্রশাসনের কাছে এর কোনো পাল্টা জবাব ছিল না। আমেরিকা চেয়েছিল হরমুজ প্রণালী জোর করে খুলে দিতে, কিন্তু তারা চরমভাবে ব্যর্থ হয়। এরপরে আমরা দেখলাম এক অদ্ভুত দৃশ্য, যে আমেরিকা প্রবল হুঙ্কার দিয়ে যুদ্ধ শুরু করেছিল, তারা হঠাৎ তেলের দাম বাড়ার আতঙ্কে এবং আমেরিকার অর্থনীতি ভেঙে যাচ্ছে এই ভয়ে এবং অভ্যন্তরীণ রাজনৈতিক চাপে তড়িঘড়ি করে শান্তির জন্য কার্যত ভিক্ষা করতে শুরু করলো। ডেভিড ফ্রাম খুব সুন্দর একটি কথা বলেছেন। তিনি বলেছেন, বিজয়ীরা শর্ত চাপিয়ে দেয় পরাজিতের ঘাড়ে। কিন্তু এখানে আমেরিকা নয়, বরং ইরানই আমেরিকার উপর একের পর এক শর্ত চাপিয়ে দিয়েছে। তিনি বলেছেন, মেক আমেরিকা গ্রেট এগেন না হয়ে এটা হয়ে গেছে মেক ইরান গ্রেট এগেন। এই শান্তি চুক্তির ভেতরে শর্তগুলো দেখলে যে কারো চোখ কপালে উঠবে। ইরান এই চুক্তির মাধ্যমে প্রায় $300 বিলিয়ন রিলিজ এবং পুনর্গঠন প্যাকেজ পাচ্ছে। এই টাকা আটকে রেখে দিয়েছিল, এই $300 বিলিয়ন আটকে রেখে দিয়েছিল আমেরিকা। শুধু তাই নয়, ইরানের ওপর থেকে বহু নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে এবং তাদেরকে বিশ্ব ব্যাংকিং সিস্টেমে পুনরায় প্রবেশের অধিকার দেওয়া হচ্ছে। আপনাদের মনে থাকতে পারে 2015 সালে বারাক ওবামা প্রেসিডেন্ট যখন ইরানের সাথে পরমাণু চুক্তি করেছিলেন, তখন ট্রাম্প অভিযোগ করেছিলেন যে ওবামা ইরানকে নগদ টাকার বাক্স পাঠিয়েছেন। কিন্তু আজ ট্রাম্প কি করলেন? ওবামার আমলে ইরান আন্তর্জাতিক ব্যাংকিং সিস্টেম থেকে বিচ্ছিন্ন ছিল বলে নগদ টাকা পাঠাতে হয়েছিল। আর এখন ট্রাম্পের চুক্তির পর ইরান সরাসরি আন্তর্জাতিক সিস্টেমে ওয়্যার ট্রান্সফারের মাধ্যমে টাকা লেনদেন করতে পারবে। বাহ! ট্রাম্পের মতো অনেক সমালোচকই এখন ব্যঙ্গ করে বলছেন, ট্রাম্পের এই চুক্তির নাম ম্যাগা নয়, বরং মিগা, অর্থাৎ মেক ইরান গ্রেট এগেন। কারণ এই যুদ্ধের ফলে ইরান আগের চেয়ে বহুগুণ বেশি শক্তিশালী ও সুবিধাজনক অবস্থানে পৌঁছে গেছে। এরপর আসুন রিপাবলিকানদের ক্ষোভ এবং বন্ধুদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন যে ট্রাম্প, সেই বিষয়টিতে। আপনারা হয়তো ভাবছেন খোদ রিপাবলিকানরা কেন ট্রাম্পের, ট্রাম্প তো তাদেরই দলের প্রেসিডেন্ট, তাহলে ট্রাম্পের এত তীব্র সমালোচনা কেন করছেন? ডেভিড ফ্রামের মতো
প্রবীণ রিপাবলিকান নেতারা বিশ্বাস করেন যে আমেরিকা বিশ্বজুড়ে তার মিত্রদের নিয়ে একটি শক্তিশালী গণতান্ত্রিক ঐক্য তৈরি করার দিকে অনেকটাই সফল হচ্ছিলেন এবং হয়েও ছিলেন, কিন্তু ট্রাম্প তার ঠিক উল্টোটা করেছেন। যুদ্ধে নামার আগে তিনি মার্কিন কংগ্রেস বা আমেরিকার জনগণের কোনো অনুমতি নেননি, যেটা আমেরিকার জন্য যুদ্ধ করতে গেলে যে অনুমতি নেওয়াটা আবশ্যক সেখানকার সংবিধান আছে। এমনকি তার পেছনে এই ব্যাপারে কোনো জনসমর্থনও ছিল না। আমেরিকার আগামী ভোটের দিকে তাকিয়ে আজকে তিনি ভেবেছেন এটি একটি সস্তা ও দ্রুত যুদ্ধ হবে। তিনি ভেবেছিলেন এই যুদ্ধে ঝটপট জিতে যাবেন এবং দেশে তার জনপ্রিয়তা বাড়বে। কিন্তু যখন যুদ্ধ দীর্ঘায়িত হলো এবং তেলের দাম বেড়ে আমেরিকায় হাহাকার শুরু হলো, তখন তিনি কার্যত আতঙ্কিত হয়ে পড়লেন। ট্রাম্পের মতে ট্রাম্প এমন একজন নেতা যিনি বন্ধুদের আক্রমণ করেন আর শত্রুদেরকে তোষণ করেন। ন্যাটো মিত্রদের কথাই ধরুন, ট্রাম্প বলছেন, ডেভিড ট্রাম্প, যে যুদ্ধ যখন বিপর্যয়ের মুখে তখন আমেরিকা ন্যাটোর কাছে সাহায্য চাইল, কিন্তু ইউরোপীয় বন্ধুরা কেন সাহায্য করবে? কারণ ট্রাম্প তার নিজের মিত্র ডেনমার্কের ভূখণ্ড যে গ্রিনল্যান্ড, সেটা নিয়ে এমন সব কার্যকলাপ করেছেন, এমন কথা বলেছেন যে বন্ধুরা আমেরিকার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ইউরোপের মিত্র দেশগুলো আজ মনে করছে ট্রাম্প প্রশাসনের উপর নির্ভর করা মানে চরম বিশ্বাসঘাতকতার শিকার হওয়া, কারণ ট্রাম্প হচ্ছে বিশ্বাসঘাতকতার আর এক নাম। আন্তর্জাতিক রাজনীতিতে একা হয়ে পড়ার এই মাসুল আমেরিকাকে আগামী বহু দশক ধরে চুকিয়ে যেতে হবে। এরপরে আসুন বিশ্ব অর্থনীতি এবং আমেরিকার দীর্ঘমেয়াদী ক্ষতি, যেটা উল্লেখ করেছেন ডেভিড ট্রাম্প। এই যুদ্ধের সবচেয়ে বড় বলি হলো বিশ্ব অর্থনীতি এবং খোদ আমেরিকার পকেট। হরমুজ প্রণালী বন্ধ থাকায় এবং ইরানের ট্রানজিট ফি বা টোল বসানোর সিদ্ধান্তে সারা বিশ্বে জ্বালানি তেলের বাজারে আগুন লেগেছে। আমেরিকা নিজের বিশাল তেল মজুদ থাকা সত্ত্বেও বৈশ্বিক সাপ্লাই চেনের উপর নির্ভরশীলতার কারণে মুদ্রাস্ফীতির ভয়াবহ শিকার হয়েছে। ডেভিড ট্রাম্প স্পষ্ট বলেছেন, এই যুদ্ধ আমেরিকার কোনো রাজনৈতিক বিজয় তো আনেইনি, উল্টে বিশ্ব অর্থনীতিকে বিশাল ক্ষতির মুখে ঠেলে দিয়েছে। আমেরিকার মতো একটি পরাশক্তি, যাদের সামরিক বাজেট বিশ্বের যে কোনো দেশের চেয়ে বহুগুণ বেশি, তাদের এই অসহায় আত্মসমর্পণ প্রমাণ করে যে সঠিক কৌশল এবং বন্ধুদের সমর্থন ছাড়া শুধু মিসাইল ছুড়ে কোনো যুদ্ধে জেতা যায় না। আমেরিকার বর্তমান ইরান শান্তি চুক্তির সমালোচনা কেবল ডেভিড ট্রাম্পের মধ্যেই সীমাবদ্ধ নয়। রিপাবলিকান ও ডেমোক্র্যাট দুই দলের বেশ কয়েকজন প্রভাবশালী নেতা এই চুক্তির বিরুদ্ধে সরব হয়েছেন। ট্রাম্পের নিজের দল রিপাবলিকানদের মধ্যে যারা ন্যাশনাল সিকিউরিটি হক বা জাতীয় নিরাপত্তা রক্ষায় কঠোরপন্থী হিসেবে পরিচিত, তারা এই চুক্তিকে কৌশলগত বিপর্যয় হিসেবে দেখছেন। টেড ক্রুজ, টেক্সাসের এই সেনেটর, তিনি চুক্তিটিকে বিপর্যয়কর ভুল বা ডিজাস্ট্রাস মিস্টেক বলে আখ্যা দিয়েছেন। তার মতে ইরানকে $1 বিলিয়ন দেয়া এবং পারমাণবিক সক্ষমতা ধরে রাখার সুযোগ দেয়া আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় ভুলগুলোর একটি। মাইক পেন্স, প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, রিপাবলিকান দলের, তিনি এই চুক্তিকে ইরানের বর্তমান শাসন ব্যবস্থার জন্য একটা লাইফলাইন হিসেবে অভিহিত করেছেন। বিল ক্যাসিডি, লুইজিয়ানার এই রিপাবলিকান সেনেটর, চুক্তিটিকে কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ পররাষ্ট্র নীতির ভুল বলে সমালোচনা করেছেন। রজার উইকার, এই সেনেট আর্মড সার্ভিসেস কমিটির চেয়ারম্যান,
তিনি হচ্ছেন রজার উইকার। তিনি এই চুক্তিটিকে একটি বিপর্যয়কর বা ডিজাস্টার হিসেবে বর্ণনা করেছেন এবং সতর্ক করেছেন যে যুদ্ধের মাধ্যমে যা অর্জিত হয়েছিল তা এই চুক্তির ফলে ব্যর্থ হয়ে গেল। মাইক পম্পেও ট্রাম্পের প্রথম মেয়াদে তিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তিনি এই চুক্তিকে আমেরিকা ফার্স্ট নীতির একেবারে উল্টো বলে অভিহিত করেছেন। তার মতে এটি পরোক্ষভাবে ইরানকে অস্ত্র কর্মসূচি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নের সুযোগ করে দিচ্ছে। এটা ম্যাগা নয়, মেগা, মেক ইরান গ্রেট এগেন। জন বোল্টন, প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোল্টন এই চুক্তির কড়া সমালোচক। তিনি দাবি করেছেন যে চুক্তির শর্তগুলো স্পষ্টভাবে ইরানের দিকে এবং আমেরিকার স্বার্থের বিরুদ্ধে। এটা তো গেল রিপাবলিকান দলের নেতাদের কথা। ডেমোক্র্যাট দলের নেতাদের সমালোচনা, তারা কি বলেছেন? ডেমোক্র্যাটরা সাধারণত ওবামা আমলের যে পরমাণু চুক্তির সাথে তুলনা করে ট্রাম্পের এই চুক্তির অকার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। টিম কেইন, ভার্জিনিয়ার এই সেনেটরের মতে ট্রাম্পের এই চুক্তি ওবামা আমলের চুক্তির চেয়ে অনেক দুর্বল। তার ভাষায়, আমরা অনেক বেশি দিচ্ছি কিন্তু বিনিময়ে পাচ্ছি অনেক কম। জিন শাহিন, ফরেন রিলেশনস কমিটির র্যাঙ্কিং ডেমোক্র্যাট সদস্য যা সাইন, তিনি এই চুক্তিকে ওবামার চুক্তির চেয়ে অনেক বেশি খারাপ বলে মন্তব্য করেছেন। মার্ক ওয়ার্নার ইন্টেলিজেন্স কমিটির এই শীর্ষ ডেমোক্র্যাট নেতা সমালোচনা শুরু বলেন যে ওবামার সময় চুক্তিগুলোতে আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং ইউরোপ, রাশিয়া ও চীনের মতো অংশীদারদের সমর্থন ছিল, যা ট্রাম্পের এই নতুন ব্যবস্থায় অনুপস্থিত। চাক সুমার, সেনেট সংখ্যালঘু নেতা সুমার ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন যেন চুক্তির বিস্তারিত জনসমক্ষে প্রকাশ করা হয় এবং কংগ্রেসে এই বিষয়ে জরুরি ব্রিফিং দেওয়া হয়। অর্থাৎ তিনি মনে করছেন এই চুক্তির প্রকাশ্য চুক্তির বাইরেও গোপন কিছু চুক্তিও থাকতে পারে, যেমন বাংলাদেশের সাথে ট্রাম্পের আছে। সব মিলিয়ে এই নেতাদের মূল আপত্তির জায়গা হলো চুক্তিতে ইরানকে বিশাল আর্থিক সুবিধা দেয়া হয়েছে, যেমন $300 বিলিয়ন পুনর্গঠন তহবিল দেয়া হচ্ছে, নিষেধাজ্ঞা শিথিল করা হচ্ছে পারমাণবিক, এবং ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে কার্যকরভাবে নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে এই চুক্তি। অধিকাংশ সমালোচক মনে করেন যুদ্ধের মাধ্যমে যে সামরিক সুবিধাজনক অবস্থান আমেরিকা অর্জন করেছিল, এই চুক্তির মাধ্যমে তা বিসর্জন দেওয়া হয়েছে। এবার সর্বশেষ খবর দিই। বাতেলা মাস্টার ট্রাম্পের সব বড় বড় বাত তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে ইসরায়েল। ইসরায়েল বলেছে তারা সার্বভৌম রাষ্ট্র, আমেরিকার চাকর নয়। নিজের কিসে ভালো সেটা তারা ভালো বোঝে। লেবাননে হেজবোল্লাহ যতদিন থাকবে ও ইরানের মদত পাবে হেজবোল্লাহ ততদিন তার সেনা দক্ষিণ লেবাননের থেকে সরবে না এবং হেজবোল্লাহর সামরিক ঘাঁটিতে তারা বোমাবর্ষণ জারি রাখবে। অর্থাৎ আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও মাঠ পর্যায়ের সামরিক উপস্থিতি এবং পারস্পরিক অবিশ্বাস এখনো বজায় রয়েছে। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও শান্তি চুক্তিটি খুব ভঙ্গুর বোঝাই যাচ্ছে। লেবাননে ইসরায়েলের সামরিক উপস্থিতি এবং ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর সাথে তাদের চলমান উত্তেজনার কারণে এই পুরো শান্তি প্রক্রিয়া যে কোনো সময় নস্যাৎ হয়ে যাওয়ার ঝুঁকি রয়ে গেছে। দর্শক বন্ধুরা, ডোনাল্ড ট্রাম্প হয়তো আগামী দিনে এই চুক্তিকে তার বিশাল সাফল্য হিসেবে প্রচার করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করবেন, কিন্তু ডেভিড ফ্রাম এবং অন্য দল নির্বিশেষে সমস্ত দলের মার্কিন নেতাদের বিশ্লেষণ শুনলে বোঝা যায় ভেতরের ছবিটা কতটা ভয়াবহ। ইরান চুক্তি শুধু মধ্যপ্রাচ্যের সমীকরণ বদলে দেয়নি,
মধ্যপ্রাচ্যের দেশগুলো আজ আমেরিকাকে বিশ্বাস করছে না, আমেরিকার উপর নির্ভর করে থাকতে চাইছে না। আন্তর্জাতিক কূটনীতিতে আমেরিকার একাধিপত্যের এক বিরাট পতন ডেকে এনেছে ইরান যুদ্ধে এবং সেখানের যে শান্তি চুক্তি। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়? এই মূল্যায়নের সাথে কি আপনারা একমত? ট্রাম্প কি সত্যিই ইরানের কাছে আত্মসমর্পণ করলেন? নিচে কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর আজকের এই বিশ্লেষণ যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং ক্যালকাটা ডায়ালগসে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শিগগিরই দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক বিষয় নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।